স্বাগতম বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে। আমি অনুপ বিশ্বাস। তো বন্ধুরা, এখন বাংলাদেশের দিক থেকে সরাসরি ভারত এবং ভারতীয়দের উপরে আক্রমণ হওয়া শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানের মতো কেস শুরু হয়ে গিয়েছে, কারণ গতকালই খুবই দুর্ভাগ্যজনকভাবে একটি ঘটনা ঘটেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা থেকে একটি বাস যা ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত চলতো, সেই বাসটির উপরে বাংলাদেশের ভিতরে আক্রমণ করা হয়েছে। এখানে আপনারা দ্য হিন্দুর খবর দেখতে পাচ্ছেন, যা গতকালই সামনে এসেছে। আর ত্রিপুরার পরিবহন মন্ত্রী এই তথ্যটি প্রকাশ করেছেন। বন্ধুরা, এই বাসটি মূলত ত্রিপুরার আগরতলা থেকে শুরু হয়ে বাংলাদেশের ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যেত। এবার আগের দিন এই বাসটি যখনই ভারতের সীমানা ছেড়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে, তখনই একটি নির্দিষ্ট স্থানে এই বাসটির উপরে আক্রমণ করা হয়। এবার এই দুর্ভাগ্যজনক ঘটনার সামনে আসার সাথে সাথে ত্রিপুরার সরকার এই বিষয়টি নিয়ে অনেকটাই সিরিয়াস হয়ে গিয়েছে এবং তাদের মুখ্যমন্ত্রী মানিক সাহা এখন 2-3টি বিষয় ঘোষণা দিয়েছেন। প্রথমত, তিনি এখন বলছেন যে আমরা বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণভাবে কাট আউট করে দিলাম। দ্বিতীয়ত, তিনি সীমান্ত নিয়ে একটি বড় ঘোষণা দিয়েছেন। আর তৃতীয়ত, তিনি বলছেন যে বাংলাদেশ থেকে মেডিকেল এমার্জেন্সির যে কেসগুলো ত্রিপুরাতে আসতো, তাদের আর এখন থেকে একদমই গ্রহণ করা হবে না, তাদের জন্যও সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও বিএসএফকে ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে এবং তিনি আরও বলছেন যে বাংলাদেশে এমন অনেক সন্ত্রাসী আছে যারা এখন জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে এবং এটি ত্রিপুরার জন্য অনেক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণেই আমরা এখন ত্রিপুরা ও বাংলাদেশের সীমান্ত পুরোপুরি সিল করে দিচ্ছি। এছাড়াও বন্ধুরা, আরও কিছু ঘটনা হয়েছে, মানে অ্যাকশান নেওয়া হয়েছে, সেগুলো ইন ডিটেল আপনাদেরকে এই ভিডিওতে বলবো। তাছাড়া বন্ধুরা, খুবই দুর্ভাগ্যজনক যে ঘটনা আমরা কাল দেখেছি, সেটি হচ্ছে এই বাস যা ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে চলতে শুরু করে, তারপর বাসটি যখনই ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলো, তখনই এই বাসের উপরে ইচ্ছাকৃতভাবে হামলার ঘটনা ঘটানো হয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন, ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্যটি শেয়ার করেছেন। আর ওনার ভাষ্যে বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্বাস রোডে। আর ত্রিপুরার পরিবহন মন্ত্রী তিনি এই পুরো ঘটনাটি যেভাবে বর্ণনা করেছে, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, ভারত থেকে বাংলাদেশের পথে চলতে থাকা এই বাসটি বাংলাদেশে প্রবেশ করার পর বাসটি তার নিজস্ব লেনেই চলছিল, কিন্তু হঠাৎ করেই বিপরীত লেন থেকে একটি ট্রাক ইচ্ছাকৃতভাবে সামনাসামনি এসে বাসটিকে ধাক্কা মারে। আর এর ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনের একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এই পুরো ঘটনাটা এতটাই আকস্মিক ও ভয়াবহ ছিল যে কেউ তা কল্পনাও করতে পারেনি। এবার ওই অটোরিকশার সাথে সংঘর্ষের পর স্বাভাবিকভাবেই বাসটি সেখানে থেমে যাবে। আর বাসটি থামার পর অনেক স্থানীয় লোক সাথে সাথে সেখানে জড়ো হয়ে যায়। প্রথমে তারা ভারতীয় যাত্রীদের ভয় দেখাতে শুরু করে, এরপর তারা সেখানে ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করে। এমনকি তাদের মধ্যে অনেকেই সেই ভারতীয় যাত্রীদের গালিগালাজ পর্যন্ত করতে শুরু করে দেয় এবং সেখানে তাদের প্রাণনাশের হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছে। সবই লিখিত রিপোর্ট করা হয়েছে। এখন বড় প্রশ্ন হলো, এই ঘটনার পর ত্রিপুরা সরকারের প্রতিক্রিয়া কী ছিল? বন্ধুরা, প্রথমেই উল্লেখ করতে হয় যে ত্রিপুরার বেসরকারি হাসপাতালগুলো এখন সরাসরি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বাংলাদেশের রোগীদের জন্য তাদের দরজা বন্ধ হয়ে গেল। এই যে এক নজরে দেখুন, আগরতলার একটি মাল্টি স্পেশালিটি প্রাইভেট হাসপাতাল এখন ঘোষণা করেছে যে এখন থেকে কোনো প্রকার বাংলাদেশি নাগরিকের চিকিৎসা এবার থেকে ভারতে হবে না। আর হাসপাতালের চিফ অপারেটিং অফিসার গৌতম হাজারিকা তিনি এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি আরও বলছেন যে এমনকি কোনো মেডিকেল এমার্জেন্সি হলেও আমরা সেটি গ্রহণ করব না। আমরা বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা স্থগিত রাখার দাবিকে পুরোপুরি সমর্থন জানাচ্ছি।
মানে তাদের বাদে আর যে হসপিটালগুলো করছে সেই দাবিকেও। এছাড়াও তিনি বলছেন যে সীমান্তে নাম লিখিয়ে যারা এই হাসপাতাল চিকিৎসার জন্য আসতেন সেই সুযোগটিও আমরা এখন থেকে বন্ধ করে দিলাম। এবার যদি আমরা একটু সরকারি লেভেলের কথা বলি, এই ঘটনা ঘটার পর কি হয়েছে রিয়াকশন, তাহলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি প্রথমেই বলেছেন যে আমাদের উপর এখন অনেক চাপ পড়ছে। কাদের চাপ? জনগণের চাপ, যে বাংলাদেশের সাথে আমাদের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উচিত নয়, দরকার নেই, এমনটাই জনগণ বলছে। তিনি আরও বলেন যে আমি বিএসএফ এবং রাজ্যের সীমান্ত পুলিশকে জানিয়ে দিয়েছি যে আন্তর্জাতিক সীমান্ত বরাবর আরও বেশি সতর্ক থাকতে, যাতে কোনো ধরনের ভুল উপাদান ভারতের ভিতরে প্রবেশ না করতে পারে। এছাড়াও বন্ধুরা, এই ঘটনা ঘটার পর বাংলাদেশের জন্য সবথেকে বড় যে ধাক্কাটি এসেছে তা হলো বাংলাদেশের পাশেই থাকা ভারতের দুটি রাজ্য আসাম এবং ত্রিপুরা, সেখানে ইন্ডো বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তারা এখন সম্পূর্ণভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বয়কট করার ঘোষণা দিয়েছে। মানে যে বয়কটের খেলাটা এতদিন বাংলাদেশের কিছু জনগণ খেলছিল, ভারত বয়কট, সেটা এখন এবার ভারতীয়রা খেলতে শুরু করেছে। এছাড়াও ত্রিপুরা গভর্নমেন্টের পক্ষ থেকে বাংলাদেশকে চূড়ান্ত একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। কি সেই সতর্ক বার্তা? বন্ধুরা, বিদ্যুৎ। যদি আপনারা আমাদের দিক থেকে বিদ্যুৎ সরবরাহ পেতে চান তাহলে তৎক্ষণাৎ 135 কোটি টাকা পরিশোধ করতে হবে, এই আলটিমেটাম দেওয়া হয়েছে বাংলাদেশকে। এখন যদি বাংলাদেশের পক্ষ থেকে এই টাকা এক্ষুনি পরিশোধ না করা হয় তাহলে ত্রিপুরা থেকে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া শুরু হয়ে যাবে। এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারকে অনুরোধ করেছে যে দয়া করে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকার যেন জাতিসংঘের কাছে যায় এবং অনুরোধ করে যে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী যেন দ্রুত বাংলাদেশের মাটিতে সেনা মোতায়েন করে। বন্ধুরা, মূলত ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে বিদ্যুতের ব্যাপারটাই ফিরে আসছি আবার। ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে যে বিদ্যুৎ বাণিজ্যের চুক্তি হয়েছিল, এই নির্দিষ্ট চুক্তির অধীনে এখন জানা গেছে যে বাংলাদেশ ত্রিপুরা সরকারের কাছে 135 কোটি টাকা বকেয়া ঋণ রেখেছে, যা এখনও পরিশোধ করা হয়নি। আর এই কারণে এখন ত্রিপুরা সরকার বলছে যে আমাদের পেন্ডিং বকেয়া টাকা এখনই পরিশোধ করুন, অন্যথায় আমরা এখন থেকে বিদ্যুৎ সংযোগ কাটতে শুরু করে দেব। এছাড়াও বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এখন ত্রিপুরাতে যে বাংলাদেশ বিরোধী যে পরিমাণ বিরোধী মনোভাব তৈরি হয়েছে তা এখন আর থামছে না। এই যে এখানে দেখুন, বাংলাদেশের সহকারী হাই কমিশনের অফিস যা আগরতলাতে অবস্থিত, তার সামনে একটি বড় বিরোধ হয়েছে। প্রচুর সংখ্যক প্রতিবাদকারী সেখানে জড়ো হয়েছিল এবং ভীষণ পরিমাণ একটি বিরোধ দেখিয়েছে তারা। এছাড়াও আগেই যেমনটা আপনাদেরকে বললাম যে এখন বাংলাদেশের সাথে বাণিজ্যিক বয়কট করা শুরু হয়ে গিয়েছে ভারতের দিক থেকে। তো ওই যে বাণিজ্য বয়কট যে ইন্ডাস্ট্রিটা করছে, তো ওই ইন্ডো বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই পুরো দাবিটা, তারা যে দাবি করছে, এই পুরো দাবিটা এখন অনেক বেশি সমর্থন পাচ্ছে। আসামের উত্তর শ্রীভূমির এমএলএ মিস্টার কমল আকসা তিনি ব্যবসায়ীদের সাথে নিজের দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন। তিনি জেলার ডিস্ট্রিক্ট কমিশনারকেও চিঠি লিখে জানিয়েছেন যে ব্যবসায়ীরা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, তাই আমরা সরকারকে অনুরোধ করছি যে তারা যেন বাংলাদেশে সমস্ত রপ্তানি এবং আমদানি কার্যক্রম যেটা চলছে সেটা সম্পূর্ণভাবে শাটডাউন করে দেয়। অর্থাৎ এখন আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এখন বাংলাদেশকে বয়কট করার প্রক্রিয়ায় লেগে পড়েছে সবে। এখন এই ধারা কতদূর এগিয়ে যাবে বলা মুশকিল। অন্যদিকে বাংলাদেশের পশ্চিম দিকের সীমান্ত, যেখানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য রয়েছে, সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বিধানসভায় বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি এখন অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, তাই আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি যেন তারা এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়। সুতরাং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এক একটি রাজ্য করে
ধীরে ধীরে এবার ভারতের প্রত্যেকটি রাজ্য থেকে আওয়াজ উঠতে শুরু করেছে। মানে সবে তো এই বাংলাদেশের আশপাশের রাজ্যগুলো থেকে আওয়াজ উঠছে, এবার এই আওয়াজটা পুরো দেশে ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। এখন মহারাষ্ট্র থেকে গুজরাট, রাজস্থান সমস্ত দিকেই আওয়াজ ওঠেনি, তবে সেই সব জায়গায় এত সময়ে খবর পৌঁছে গিয়েছে যে বাংলাদেশের পরিস্থিতি এরকম এবং ভারত বাংলাদেশের সীমান্ত বলছি রিলেশন এরকম টাইপের হয়েছে। সুতরাং এই যে আওয়াজ পৌঁছিয়েছে এবং এই রাজ্যগুলো থেকে বয়কট শুরু হয়েছে, এই বয়কটের যে ঢেউ, এই যে একটা বন্ধুত্ব সম্পর্ক থেকে শত্রুতাতে পরিণত হওয়া, এটা পুরোপুরি সারা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যাবে। যেমনটা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে, তেমনটাই বাংলাদেশের সাথে রিলেশন তৈরি হওয়ার দিকেই এগোচ্ছে জিনিসটা, যেমনটা ইতিমধ্যে পাকিস্তানের সাথে আছে। মানে পুরোপুরি সম্পর্ক কাট অফ করে দেওয়া। এখন এতে বাংলাদেশের যেমন ব্যাপক পরিমাণ ক্ষতি হবে, হ্যাঁ তেমনই ভারতেরও অনেক কিছু ক্ষতি হবে। কিন্তু বন্ধুরা, এখানে দেখার বিষয় হলো এই ক্ষতিটা কে কতটা সামাল দিতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ হওয়ার ফলে দুই দেশের মধ্যে কোন দেশের ইকোনমিতে কি ইম্প্যাক্ট পড়ে, এটাই হচ্ছে এখন সবথেকে দেখার বিষয়। দুই দেশের রিলেশন ভালো থাকলে দুই দেশের মানুষ, দুই দেশের সরকারের ভালো কিছু হবে, সেটা আমরা জানি। দুই দেশের রিলেশন খারাপ হলে দুই দেশেই খারাপ হবে, কিন্তু এই খারাপটা কে কতটা বয়ে নিয়ে যেতে পারে বা কার দেশের ইকোনমিতে কত বড় ইম্প্যাক্ট পড়ে, আর সেই ইম্প্যাক্ট তো দুটো দেশেই পড়বে, কিন্তু সেই ইম্প্যাক্টটা কে কতটা রিকভার করতে পারে, সহ্য করতে পারে, এটাই হচ্ছে আসল খেলা। এখন আমার তো মনে হয় না যে ইউনূস সাহেব দেশের ইকোনমিকে, দেশের অর্থনীতিকে, দেশের উন্নতি করতে তিনি শান্তির দূত হিসাবে এসেছেন। তিনি তো শান্তির দূত হিসাবে অশান্তি নিয়ে এসেছেন বাংলাদেশের জন্য। তো সেই জন্যই এখন এই ইকোনমি যদি ডাউনও হয়ে যায়, তাতে আমাদের ইউনূস সাহেবের বিশেষ কিছু এসে যাবে না, বা জামাত শিবিরেরও বিশেষ কিছু এসে যাবে না, কারণ তাদের এজেন্ডাই হচ্ছে দেশকে অস্থিতিশীল করা। তো এখন দেখা যাক এই বিষয়ে কি আর নতুন আপডেট আসে। তবে শেষ করার আগে আপনাদের কাছে মতামত জানতে চাইব। এই যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দুই দেশের রিলেশন আমরা এতদিন ভেবে আসছিলাম যে এবার খারাপ হবে, পরিস্থিতি খারাপ হবে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে খারাপ হওয়া শুরু হয়ে গিয়েছে এবং যত দিন যাবে তত এই খারাপটা আরও বেশি খারাপের দিকে যাবে। তো এখন ভিডিও শেষ করার আগে আমি আপনাদের কাছে জানতে চাইব যে আপনাদের কি মনে হয়, রিলেশন খারাপ হলে দুই দেশেরই ক্ষতি হবে, কিন্তু সবথেকে মানে এই ক্ষতির জন্য কে বেশি সবথেকে মানে ধাক্কাটা খাবে, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে, অনেক অনেক ধন্যবাদ।